আসসালামু আলাইকুম। শুরু করছি শালুক ফুলের লাজ নাই, লেখনীতে রাজিয়া রহমান, পর্ব সংখ্যা ৭। নাতির সব কথায় সায় দিয়ে শেষে হেসে বলে, দে ভাই, আজকে একটু খাই, বাঁচমু আর কতদিন, মনের খায়েশ না মিটাইয়া মরতে চাই না। আফিফাকে দেখে সিতারা বেগম হেসে বললেন, বিয়ার কন্যা আমার ঘরে যে হঠাৎ, কিলো বইন, কি খবর, ডর লাগতেছে বুঝি? ডরের কিচ্ছু নাই বইন। আফিফা চেয়ারে বসে দাদির দিকে তাকিয়ে বলল, এই বিয়ে আমি করতে চাই না দাদি, আমি অন্য একজনকে পছন্দ করি। সিতারা বেগম আঁতকে উঠলেন নাতনির কথা শুনে, ভয়ার্ত সুরে বললেন, কারে? আফিফা মাথা নিচু করে বলল, জহির ভাইকে। যদিও উনি জানেন না সেটা আমি কখনো ওনাকে বলতে পারিনি, তবে আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না দাদি। সিতারা বেগমের মাথায় বিনা মেঘে বজ্রপাত হলো। নয়নার বিয়ের সময় এরকম একটা ঘটনা ঘটেছে চোখের সামনে, সেসব ভেসে উঠল। আদনানের জন্য নয়না ব্যাকুল হয়ে কাঁদছিল। সেই সময় আদনানের মা লিলিকে চূড়ান্ত অপমান করল, অথচ দোষ শুধু নয়নার ছিল না, সেটা সবাই জানত। আজ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। কি করবেন সিতারা বেগম? মতির মা দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনল। তারপর মুহূর্তের মধ্যে বাড়ির সবাই জেনে গেল আফিফা জহিরকে পছন্দ করে। সবার হাসি মুখ কালো হয়ে গেল। তলে তলে এই মেয়ে এসব ভেবে রেখেছে জানতে পেরে আদিবা বেগমের প্রেশার হাই হয়ে গেল। তিনি কিনা রাতেই এই মেয়েকে নিয়ে আরো বড় বড় কথা বলেছেন। আদনান তেড়ে গেল আফিফার দিকে। ধ্রুব তাকে থামাতেই আদনানের রাগ আরও বেড়ে গেল। ধ্রুবর কলার চেপে ধরে বলল, আফিফা আমার বোন, তুই মধ্যখানে বাধা দেওয়ার কে ধ্রুব? আদনানের হাত থেকে নিজের শার্টের কলার সরিয়ে ধ্রুব বলল, আফিফা তোমার যেমন বোন তেমন আমারও। ওর ভালো মন্দ তোমাকে যেমন স্পর্শ করে তেমনই আমাদেরকেও করে। এভাবে রেগে গেলে সব সমাধান হবে না। সব কিছুতে রাগ হয়ে গেলে একসময় দেখবে তোমার পাশে আর কেউই নেই। আজাদ সাহেব জহিরকে ডেকে জিজ্ঞেস করতেই জহির মাথা নিচু করে বলল, আফিফার সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই মামা। আমি এসব নিয়ে কখনো কথা ভাবিনি। ও যদি এসব থেকে ভেবে থাকে তবে সেটা ওর একপাক্ষিক ব্যাপার। তবে আমি এরকম কোনো ব্যাপার ঘটুক তা চাই না। দরকার হলে আমি আজকের ট্রেনেই চলে যাব। আপনারা আফিফাকে বোঝানোর চেষ্টা করেন। সব শুনে নয়নার বেশ ভালো লাগলো। বড় মামির পাশে বসে নয়না ফিস ফিস করে বলল, মামি, এবার বুঝেছো তো কেমন লাগে? মেয়ের কষ্ট একদিকে দেখবে আর জ্বলবে, আমার মায়ের কষ্ট এবার বুঝবে। আমাকে নিয়ে সবসময় খোঁচা দিয়ে কথা বলো যে আমার মাকে, এবার নিশ্চয়ই টের পাচ্ছ মায়েদের কেমন লাগে। আফিফা বসে আছে আজাদ সাহেবের সামনে। আজাদ সাহেবের চেহারা রক্তিম হয়ে আছে। যে কোনো সময় মেয়ের উপর ঝাঁপিয়ে পড়বেন এরকম একটা ভাব তার মধ্যে স্পষ্ট। ধ্রুব বড় চাচার পিছনে দাঁড়িয়ে আছে। একটু দূরেই আদনান বসে রাগে ফুঁসছে। আফিফা বারবার চোখ মুছছে। আজাদ সাহেব ধমকে বললেন, তুই এখন কি চাস আমাকে সেটা বল। আমি তোকে দরকার হলে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দেব, মনে রাখিস। তবুও তোর বিয়ে হবে আমার পছন্দের ছেলের সাথে। আফিফা কোনো কথা বলতে পারল না। শালুক দূরে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে। সবার থমথমে মুখ দেখে শালুকের ভয় আরও বেড়ে যাচ্ছে। আফিফা জবাব দিল না। আদনান চিৎকার করে বলল, ধরে কষে একটা থাপ্পড় দেন আব্বা, দেখবেন সব ঠিক হয়ে যাবে, বেয়াদব হইছে। আফিফা চট করে জবাব দিল, তোমার মতো বেয়াদব তো হইনি। বড়লোক মেয়ে বিয়ে করার জন্য তুমি যেভাবে নিজের ভালোবাসার মানুষকে অস্বীকার করেছ তেমন তো করিনি। আদনান চমকে উঠে আশার দিকে তাকালো। ডাইনিং টেবিলের চেয়ারে বসে আশা মিটিমিটি হাসছে। আশা কি কিছু বুঝতে পেরেছে? আদনান সতর্ক হলো, আফিফাকে বিগড়ানো যাবে না। সব ফাঁস করে দিলে সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে তার। আজাদ সাহেব আফিফার মুখ উপর দিকে তুলে ধরে নরম স্বরে বললেন, দেখ মা, যদি এমন হতো যে জহিরও তোকে পছন্দ করে তাহলে না হয় একটা ব্যাপার ছিল, আমরা ভাবতাম বিষয়টি নিয়ে। জহির আমাকে বলে দিয়েছে ইতোমধ্যে সে প্রয়োজন হলে বাড়ি থেকে চলে যাবে। তাহলে তুই বল, এই মুহূর্তে আর তার কি করার আছে?
আফিফা জবাব দিল না। সে নিজেও জানে তার কিচ্ছু করার নেই, তবুও একটা চান্স পেতে চেয়েছে। জহির ভাইকে জানাতে চেয়েছে নিজের মনের কথা। জহির ভাই রাজি থাকলে এক হিসেব, আর না থাকলে অন্য হিসেব। অশ্রু টলটলে চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আফিফা বলল, আমার আর কিছু বলার নেই ধ্রুব। আমি তবুও এখন নিজেকে বোঝাতে পারবো এই বলে যে আমি তো আমার মনের কথা জানিয়েছি জহির ভাইকে। সে আমাকে প্রত্যাখ্যান করেছে। আর যদি এই কথাটা না বলতাম, সারা জীবন আমার আফসোস থেকে যেত, এই ভেবে যে কোনো একবার সাহস করে সবাইকে জানালাম না। ধ্রুব কি করবে বুঝতে পারল না। নয়নার ভীষণ খারাপ লাগলো আফিফার জন্য। মায়ের রুমে গিয়ে দেখে জহির বসে বসে নখ কাটছে। নয়নাকে দেখে হেসে বলল, নিধি কেমন কামড় দেওয়া শিখেছে দেখেছিস তুই? দেখ না আমার নাকের কি অবস্থা করেছে পাজিটা। নয়না ভাইয়ের সামনে বসে বলল। আফিফা ভীষণ কাঁদছে। জহির হেসে বলল, সে তো আমি নিজেও দেখেছি আমার বোনকে কাঁদতে। তাতে কি, আমার বোনের কান্না দেখে কি ওদের মন গলেছে? আদনান যে কি এরকম একটা বিট্রে করলো, কেউ কি একবার একটা কথা বলেছে ওরা? তাহলে আফিফা কাঁদলে আমার কি? এমন তো না যে আমি ওকে মাঝপথে ছেড়ে দিচ্ছি বা ওকে ঠকাচ্ছি। আমি এসবে জড়িত ছিলামই না কখনো। তাহলে আমার মাথা ব্যথা কিসের? নয়না ভাইয়ের হাত চেপে ধরে বলল, তুই এত কঠোর কেন ভাই? জহির হেসে ফেলল বোনের কথা শুনে। তারপর বলল, আমার মনে যে কি পরিমাণ মায়া তুই ভাবতেও পারবি না, একদিন বুঝবি সেটা। মেহমান এলো দুপুরের দিকে। 2 সিএনজি করে মোট 10 জন, বাইকে করে এসেছে 4 জন। শালুক একেবারে জবরদস্ত একটা সাজ দিয়েছে, যেন আজকে বিয়ে হচ্ছে কারো। ধ্রুব একটা সাদা শার্ট আর লুঙ্গি পরেই নিচের দিকে যেতে যেতেই শালুকের সাথে দেখা হয়ে গেল তার। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তার, যেন শালুক নয় একটা ক্লাউন দাঁড়িয়ে আছে তার সামনে। তবুও রক্ষা, মাথায় হিজাব থাকে, একটু ভদ্র লাগছে তাকে। কোনো কথা না বলে ধ্রুব চলে গেল। পলকও এসেছি সবার সাথে। ধ্রুব গিয়ে বন্ধুর সাথে হ্যান্ডশেক করলো। সবাইকে সোফায় বসতে বলে নিজে গিয়ে ট্রেতে করে সবার জন্য শরবত নিয়ে এলো। আদনান আশার হাত ধরে নেমে এলো নিচে। শালকের ভীষণ রাগ হলো এত আদিক্ষেতা দেখে। মেহমানদের সাথে শাপলার বয়সী 2টো মেয়ে এসেছে। ওরা পুরো বাড়ি ঘুরে দেখছে। মধ্যবয়সী 3জন মহিলা উঠে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ দেখল, তারপর ফিস ফিস করে কানাকানি করে নিজেদের মতো উপরের দিকে গেল। শালকের কেমন যেন লজ্জা পাচ্ছে হঠাৎ করে। মহিলা 3জনকে উপরের দিকে আসতে দেখে শালক সরে গেল। তারপর বের হলো মেয়ে দুটোকে ওদের সাথে ভাব করতে। শালকের এরকম সাজ দেখে মেয়ে দুটো হেসে ফেলল। একজন অন্যজনকে ফিসফিস করে বলল। শুনতে না পেলেও শালক বুঝতে পারল ওকে নিয়েই কিছু বলছে ওরা। হঠাৎ করে শালকের মন খারাপ হয়ে গেল। ওরা কি শালকের সাজ নিয়ে কথা বলছে? রুমে ঢুকে শালক দরজা বন্ধ করে দিল। তারপর আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে দেখল। কিছু বুঝতে না পেরে সব মেকআপ তুলে ফেলল রাগ করে। তারপর গায়ের টকটকে লাল জামাটা চেঞ্জ করে একটা হলুদ রঙের সুতি 3 পিস পরে নিয়ে সাদা হিজাব পরে নিল। আফিফাকে সাথে নিয়ে আফিফার দাদি মেহমানদের সামনে গেল। শাপলা, শালুক, ধ্রুবর বোন দিবা আসতে নিতেই ধ্রুব ধমক দিয়ে 3জনকে উপরে পাঠিয়ে দিল। সব নাস্তা টেবিলে এনে ধ্রুব উপরে গেল। তারপর 3জনকে ধমক দিয়ে বলল, বিয়ে হবে আফিফার, তোদের লজ্জা করে না ধেই ধেই করে যে সেজেগুজে ওদিকে যাচ্ছিস? দেখে মনে হয় যেন তোদের দেখতে এসেছে পাত্রপক্ষ। শালুক মুখ বাঁকিয়ে বলল, আমি কি সেজেছি নাকি? ধ্রুব ভালো করে তাকিয়ে বলল, একবার তো একেবারে জঙ্গলিদের মতো সেজেছিস, হঠাৎ করে সুবুদ্ধি হয়েছে দেখে না হয় সব তুলে ফেলেছিস। এটা কি হিজাব পরেছিস তুই? হিজাবে এত দাগ কেন কলমের? এই তোর কি খাতা নেই? হিজাবে তো আগে বুকে করে রেখেছিস কেন? শালুক মাথা নিচু করে বলল, আমি তো হিজাব পরি না, অন্য হিজাব বেশি নেই, এটা আমার স্কুল ড্রেসের সাথের হিজাব। ধ্রুব বিড়বিড় করে বলল, খবরদার, পায়ের গোড়ালির নিচ দিয়ে ভেঙে দিব যদি 3জনকে দেখি ওখানে এত মানুষের সামনে গিয়ে ঢং করতে। ধ্রুব চলে যেতেই শাপলার কলিজা মোচড় দিয়ে উঠল। আহা, এত যত্ন করা মানুষটা কি না তার হবে না? সে নাকি অন্য কাউকে ভালোবাসে? শাপলা বিছানার উপর ধপ করে বসে পড়ল। তার কিছুই ভালো লাগছে না এখন।
আফিফা আপার এসব দেখার পর শাপলা তওবা করেছে 100 বার। জীবনেও কাউকে বলবে না যে সে ধ্রুব ভাইকে পছন্দ করে। কিছুক্ষণ পর মেহমানরা খাবার খেলো। আদনান আশাও বসলো তাদের সাথে খেতে। আজাদ সাহেব দুই ভাইকে নিয়ে বাবাকে নিয়ে বসেছে। খেতে খেতে বিভিন্ন কথা বলছে সবাই। ধ্রুব রান্নাঘর আর ডাইনিং টেবিলে দৌড়াদৌড়ি করছে খাবারের প্লেট বাটি হাতে নিয়ে। সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, এটা ওটা এগিয়ে দিচ্ছে। আদিবা বেগম নিজের ছেলের উপর ভীষণ রাগ হলেন। খাবার পর পাত্রপক্ষ জানালো তাদের মেয়ে পছন্দ হয়েছে। মেয়ে পক্ষ গিয়ে তাদের বাড়িঘর দেখে আসুক আগামীকাল। মেয়ে পক্ষের যদি সব পছন্দ হয় তারপর তারা এসে বিয়ের কথা পাকা করে যাবে। আদিবা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মেহমান যেতেই আদিবা বেগম আদনানের উপর ঝাঁপিয়ে পড়লেন যেন। ছেলেকে ধমকে বললেন, বেয়াক্কেলের মতো যে খেতে বসে গেলি তুই, একবার এটা মাথায় ছিল না মেহমানদের খাবার এগিয়ে জুগিয়ে দিতে হবে? ধ্রুব ছেলেটা একা একা সব করলো, আর তুই নাচতে 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 খেতে বসে গেলি। আক্কেল কি তোর হবে না কোনো দিন? আদনান লজ্জা পেল কিছুটা, কিন্তু কিছু বলল না। কিছু বললে মা এখন অনেক কথা শুনিয়ে দেবে। আশার সামনে প্রেস্টিজ রক্ষা করা এখন দরকার। আশা বলল, তোমাদের ব্যাপারটা খুব সুন্দর, আমি খুব এনজয় করছি। আদনান, আমাদের বিয়ের সময়ও কি এরকম দেখাদেখি হবে? আমাকেও কি আফিফার মতো করে সেজে আসতে হবে? ধ্রুব হেসে বলল, না আশা, তোমার এসব লাগবে না। তোমার আর ভাইয়ার বিয়ের কথা তো সবাই জানেই। শুধু একটা ডেট ফিক্সড করা হবে, তারপর কবুল বলে তুমি চলে আসবে আমাদের বাড়িতে। আশা ধ্রুবর দিকে তাকালো। শ্যামলা বর্ণের, লম্বা গড়নের, এক মাথা ঝাঁকড়া চুলের এই ছেলেটাকে ভীষণ সুন্দর লাগছে লুঙ্গিতে। আদনানকে আশা লুঙ্গি পরতে দেখেনি কখনো। আদনান মনে প্রাণে পশ্চিমা সংস্কৃতি ধারণ করে পশ্চিমাদের মতো হতে চায়। ওর মধ্যে কোনো স্বকীয়তা নেই। আশা আদনানকে বলল, তুমি একবার লুঙ্গি পরিও তো, কেমন লাগে তোমাকে দেখব। আদনান হেসে বলল, পাগল হয়েছো তুমি আশা? আমি আর লুঙ্গি, ইম্পসিবল। কিছুদিন পর আমেরিকান মেয়ে বিয়ে করে আমেরিকান হয়ে যাব। আমি নাকি এখন লুঙ্গি পরব? আশা কিছুক্ষণ ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব নিজের মতো করে কথা বলছে দাদা দাদির সাথে। তারপর বের হয়ে বাজারের দিকে গেল। শালক সন্ধ্যাবেলায় বই নিয়ে বসলো। ইংরেজি একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে গিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে গেল। আধা ঘন্টার চেষ্টার মধ্যে শালক 2 পেজ ভর্তি করে ফেলল হাবিজাবি আঁকিবুকি করে। তারপর শালক অনুধাবন করতে পারল সে যে আসলে এক লাইনও মুখস্থ করতে পারেনি। বিরক্ত হয়ে শালক উঠে গেল বই রেখে। আধা ঘন্টা পর ও যদি এক লাইন মুখস্থ করা না যায়, তবে সেই দায়ভার কি শালকের? কিছুতেই না, বরং যারা এই প্যারাগ্রাফ লিখেছে তারা স্টুডেন্টদের উপযোগী করেই লিখতে পারেনি বলে নিজেকে বুঝ দিয়ে শালক আনন্দ চিত্তে শাপলার রুমের দিকে গেল। শাপলার রুমে গিয়ে দেখলো আফিফা, শাপলা, আশা, দিবা বসে আছে। আশাকে দেখে শালুক কিছুটা বিরক্ত হলো, কিন্তু তা প্রকাশ করলো না। আফিফার কান্না দেখে শালুকের মন খারাপ হয়ে গেল। সবাই মিলে আফিফাকে সান্ত্বনা দিচ্ছে। ধ্রুব এলো 8টার দিকে। ততক্ষণে আফিফার কান্না থেমেছে। হাতে করে নিয়ে এলো 4টি শপিং ব্যাগ। শালুক রুমে গিয়ে দেখে রুম খালি। তারপর শাপলার রুমে উকি দিল। শাপলা, শালুক, আফিফা, দিবা, আশা, ধ্রুব সবাই বসে আছে গোল হয়ে। গলা খাকারি দিয়ে ধ্রুব ভেতরে এলো। তারপর ব্যাগগুলো সবার মাঝখানে রেখে আবার চলে গেল। দিবা হুমড়ি খেয়ে পড়ল ব্যাগের উপর। ভেতরে 2টো করে শপিং ব্যাগ। ব্যাগের উপর সবার নাম লেখা আছে। শাপলা খুলে দেখলো 6টা হিজাব। শালুক বিরক্ত হলো আশার জন্য হিজাব এনেছে দেখে। শাপলা, শালুক, আশা, আফিফা, দিবা, নয়না সবার জন্য হিজাব এনেছে ধ্রুব। শালুক নিজের হিজাব রুমে রাখতে সেই টেবিলের ওপরে একটা নীল কাগজ দেখতে পেল। উৎসাহী হয়ে সেটা খুলতেই দেখলো ভেতরে লেখা। ধ্রুবর ঘরের দেয়ালে আশার টি শার্টে কী এসব লিখেছে তার কেউ না জানলেও আমি কিন্তু জানি। ধরা পড়ে গেলে শালুক,